নবম ও দশম শ্রেণীর বাংলা কবিতা রানার এর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে তোমাদের নবম ও দশম শ্রেণীর সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতার প্রথম অংশ আলোচনা করা হয়েছে। এখন তোমাদের আজকে দ্বিতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব নিয়ে আলোচনা করব। গত ক্লাসে বলেছিলাম আমার একটি চমৎকার একটি কবিতা তোমাদেরও ভালো লেগেছে বা ভালো লাগবে। তো আমরা আলোচনায় যাওয়ার আগে প্রথম পর্বের যে অংশ শেষ হয়েছে, ওখান থেকে কিছু কথা আমরা বলতে পারি। যে প্রথমে সর্বশেষ অংশ থেকে আমি তোমাদের ধরিয়ে দিচ্ছি। সর্বশেষ ছিল যে এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। তোমাদের যে মেল কথাটা, এটির আসলে একটা অর্থ হচ্ছে প্রসারিত করে, উজাড় করে, কিন্তু মূল যে অর্থ সেটা দাঁড়াচ্ছে যে ডাকের গাড়ি, মেল। মেইল বলতে যেটা, সেটি তখন ছিল না। এটি অনেক আগের যে রানার প্রথা ছিল তখনকার কথা। মেল হচ্ছে ডাকের গাড়ি, অর্থাৎ ক্ষুধিত রানার। এখানে ক্ষুধিত রানার কেন বলা হয়েছে? দৈন্য অবস্থা রানারদের। তো তারা ডাকের গাড়িতে পৃথিবীর বোঝা বলতে চিঠিপত্র, তারা দায়িত্ব পালনে তারা যে কাজটি করে থাকে। তো আমরা এখন আজকের যে বাকি অংশ সেটি আলোচনা হবে। খুবই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে, আর কিছু কথা লেখার জন্য সাইড নোট তোমরা সবসময় রাখবে। এবং যে কোনো ক্লাস, বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম, যেটাই করো না কেন, বই খাতা সাথে রাখবে। আচ্ছা, কখনো না থাকলে তোমরা স্কিপ করে দেখতে পাবে। তো আমি শুরু করছি। যে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। এই দুই অংশ যদি আলোচনা করা যায় তাহলে ওরা কারা? ওরা আছে, আর তোমরা সবসময় মনে রাখবে যে রানার, যে ডাকঘর করা, এটি একটি সরকারি চাকরিজীবী, কিন্তু অনেক ছোট একটি চাকরি বলা যেতে পারে, স্বল্প আয়, স্বল্প বেতন। তো এদের যে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তারা তাদেরকে ওই হিসাবে মূল্যায়ন করে না। আরো যদি বলা যায় যে দরিদ্র রানার যে উদ্দেশ্যে কবি কথাগুলো বলেছেন, তার অর্থ দাঁড়ায় যে করুণ বেদনার সুর শোনা যায় কথায়, ওরা কিনেছে অল্প দামে, কম দামে। এখানে বলা হচ্ছে যে মনে হয় শ্রান্ত ক্লান্ত যে রানারের জন্য কবি মনে মনে কষ্ট পাচ্ছেন, আমরাও ব্যথিত, কষ্ট পাই। এটি যদি আরো ব্যাখ্যা করে বলা যায় যে রাত্রি হলো মানুষের যে বিশ্রামের সময়। তো রাত্রির বেলায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা নাইট গার্ড, রানার, এগুলো ছাড়া তারা বেশিরভাগ সময় আমরা দিনে কাজ করি। তো এখানে যে কিন্তু রানারকে ছুটতে হয় রাতে, সারা রাত পিঠে বোঝা করে, হাতে লণ্ঠন নিয়ে ছুটতে হয়, এবং অন্ধকারে তাদের নানান বিপদের সম্মুখীন হতে হয়। কিন্তু এগুলো ভাবার সময় নেই। অর্থাৎ সামান্য অর্থের বিনিময়ে শ্রমে ঘামে ভিজে রানার অবিরাম ছোটে শহরে ডাকে পৌঁছে দেওয়ার জন্য, গাড়ি আসবে ওখানে। অর্থাৎ দরিদ্র শ্রমিকের এই কষ্টের জীবন কবিকে কষ্ট দেয়, ব্যথিত করে। তিনি ভাবেন যে কত অল্প দামে ওরা রাতের আরাম, বিশ্রাম এবং নিদ্রাকে বিকিয়ে দিয়েছে। আচ্ছা, বিনিময়ে দেখো পরের কথা, অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। এখানে দেখো রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে। তো অনেক দুঃখে, এখানে বলা হচ্ছে যে তার যে প্রত্যেকের ঘরে প্রিয়া বলতে এখানে আসলে স্ত্রীকে বোঝানো হয়েছে। তো প্রিয়া দেখবা যে সেও ঘুমাতে পারে না, যে তার স্বামী রাত জেগে এই কঠোর পরিশ্রম করে। তাদের
মানে তার কষ্টের কথা চিন্তা করে তাদেরও সেই এই এত মানে গভীর রাত্রে তারা পথ চলে, বিপদ আপদ হতে পারে, অর্থাৎ উভয়ের কষ্ট এখানে, অর্থাৎ এগুলো সব হ্যাঁ বিকিয়ে দিয়ে সে তার নিজের মতো কাজ করে যায়, অর্থাৎ প্রিয় পরিচিত পরিবার হ্যাঁ মানে নিদ্রাহীন রাত জাগে। আবার কবির কথা যে এই যে রানার যে কাজটা করছে এই কাজের শেষ কবে হবে, হ্যাঁ এখানে অর্থাৎ কবে সুদিন আসবে যে রানার এই বোঝা টানা এই কষ্ট থেকে কবে মুক্তি পাবে। হ্যাঁ তো আসলে এখানে আরো কিছু কথা দিয়েছি এই স্বল্প পরিসরে স্বল্প জায়গায়, তোমরা এটা পুরো পূর্ণাঙ্গ দেওয়া সম্ভব নয়। তো শেষে দেখো যে দুঃখ বেদনা অভিমান নিয়ে একেলা রাত্রি যাপন করে তার স্ত্রী, কবে এর থেকে রানার মুক্তি পাবে সেই প্রশ্ন উপস্থাপন করেছেন কবি। এই বোঝা টানার অর্থাৎ এখানে বোঝা বলতে তার কষ্ট কবে শেষ হবে। খেয়াল করার পরে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে। দেখো মজার একটা বিষয়, চমৎকার একটা আমার কাছে ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে যে রানার যখন ছুটে চলে তার ভোর হলে অর্থাৎ পূর্ব দিগন্তে লাল হলে বা সূর্য উঠলে তার জন্য খারাপ, কিন্তু আবার কবি বলেছেন যে এই রাতটা শেষ হয়ে সূর্য উঠবে কবে। সূর্য উঠলে তো রানার বিপদ, কিন্তু এটা দুইটা অর্থে ব্যবহার করেছে। এখানে সূর্য ওঠা বলতে বোঝানো হয়েছে রানারের দুঃখের অবসান, অর্থাৎ শ্রমজীবী যারা তাদের দুঃখের অবসান কবে হবে। তো তোমাদের একটা কথা বলে নিই, রানারের প্রচলন এখন নেই, কিন্তু ওই যে শ্রমজীবী মানুষ যারা স্বল্প আয়ের হ্যাঁ তাদের যে অবসান, দুঃখের অবসানের কথা তোমরা মনে করবা, যে তোমরা ভাবতে পারো যে এখন তো রানার নেই তাদের জন্য আমরা কি চিন্তা করব না। অর্থাৎ দেখো বর্তমান তখনকার সময় যে করুণ কেরানি বলা হতো, তোমার স্বাধীনতার শব্দটি কি করে আমাদের হলো, ওখানে বলা হয়েছে কেরানির আগে করুণ, তাদের যে দুঃসহ জীবন। এখনো স্বল্প আয়ের স্বল্প বেতনের যে মানুষ তাদের খুবই কষ্ট হয়, যারা অনেক বেতন পায় অসৎ উপায় টাকা অবলম্বন করে তারা অনেক ভালোভাবে থাকলেও এদের অবস্থা খুব খারাপ। এবার খেয়াল করো ঘরে তো অভাব, অর্থাৎ রানাররা যে বেতন পায় সেটা দিয়ে তার পরিবারের অভাব অনটন দূর হয় না। পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া। কালো ধোঁয়া বলতে এখানে দুর্যোগ মুহূর্ত, বিপদ, কষ্ট। পিঠেতে টাকার বোঝা তবু এ টাকাকে যাবে না ছোঁয়া। ব্যাংকের যারা ক্যাশিয়ার বলে তারা প্রচুর লাখ লাখ কোটি টাকা পর্যন্ত স্পর্শ করে, ওগুলো টাকা তার নয়, এগুলো যদি ছোঁয় বা অসৎ উপায়ে অবলম্বন করে এগুলো আত্মসাৎ করে তাহলে তার চাকরি থাকবে না। সেরকম পিঠেতে তো চিঠিপত্রের সঙ্গে টাকার বোঝা থাকে, এই টাকাকে স্পর্শ বা নেওয়া যাবে না, এগুলো ছোঁয়া বলতে কি হ্যাঁ এটাকে আত্মসাৎ করা। রাত নির্জন পথে গত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে। দেখো চমৎকার কথা, যে এখানে দেখো রাত দ্বারা দুঃসময়কে বোঝানো হয়েছে আর নতুন সকাল নতুন সম্ভাবনার সৃষ্টি করেন। দুইটা অর্থ, সকাল হলে তার চাকরি নিয়ে সমস্যা, কিন্তু আসলে এই সকাল কবি বলেননি, নতুন সকাল বলতে নতুন দিন অর্থাৎ শুভ সময় রানার দিন। রানার সহ শ্রমজীবী যারা আছে সেই নতুন সকালে অপেক্ষায় রয়েছেন কবি। এই পরিশ্রমের কাজে রানার সম্পৃক্ত হয় মূলত অভাবের তাড়নায়, কিন্তু শত অভাব থাকা সত্ত্বেও কর্তব্যনিষ্ঠ রানার তার কাঁধে ঝোলান ব্যাগ হতে অর্থ আত্মসাৎ করে না, নির্জন পথে দস্যুর ভয় উপেক্ষা করে দায়িত্ব পালন করে চলেছে। তো যাই হোক, তোমরা আসলে এই কথাগুলো মনে হয় বুঝতে পেরেছো। কবি ভাবে যে কবে সেই সুদিন আসবে, কবে শ্রমিক মজুর সর্বহারা শ্রেণী শোষকের নির্যাতন থেকে তারা মুক্তি পাবে, সেই সুদিনের অপেক্ষায় কবি থাকবেন। তারপরে দেখো কত চিঠি লেখে লোকে, হ্যাঁ যে কত দুঃখে প্রেমে আবেগে স্মৃতি, দেখলো তোমার বক্স করে না, বহুপদী প্রশ্ন। সুখেও লেখে, প্রেমে আবেগে হ্যাঁ ইমোশন স্মৃতি, কত দুঃখ শোকে। তখন এখন তো ফোন আছে, তখন তো চিঠি দেওয়া লাগতো 1 মাস 15 দিন 10 দিন 20 দিন পর মানুষের হাতে যেত। এখানে দুঃখের কথা, শোকের কথা, স্মৃতির কথা লেখা থাকতো, মানুষ অপেক্ষা করে যে কবে সে চিঠিটা পাবে। কিন্তু রানারের অর্থাৎ এর দুঃখের বলতে লিখে নাও, রানারের দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, হ্যাঁ কেউ কোনোদিনও তার চিঠি পড়বে না। আসলে দেখো
যে তার যে কষ্ট সে তো লিখতে পারে না। এখানে খেয়াল করো চমৎকার একটা কথা যে তার চিঠি, দুঃখের চিঠি কেউ কোনোদিনও পড়বে না, অর্থাৎ তার যে দুঃখের অবসান কিভাবে হবে কবি এটা জানতে চান। এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ, তৃণ মানে ঘাস লতা পাতা, অর্থাৎ প্রতিদিন প্রতি রাতে যায়, তৃণ ছাড়া সবাই মানুষ ঘুমিয়ে থাকে, তারা কিন্তু এগুলো এই পথের তৃণ বুঝতে পারে। আসলে এটা কবি রূপক অর্থে বলছে, হ্যাঁ, যে পথের তৃণ তো আসলে বুঝতে পারে না, কিন্তু এটি আসলে বোঝানো হয়েছে যে পথে পথে যেগুলোর সঙ্গে দেখা হয়, আকাশ, জোনাক, তৃণ, লতাপাতা, বিভিন্ন পশু পাখি, তারা বুঝতে পারে যে তার ঘন্টা বাজে, সে চলে। এর দুঃখের কথা জানবে না কেউ শহর ও গ্রামে। এই কিভাবে জানবে? হ্যাঁ, সে তো এরকম জানার কথা না, তার দায়িত্ব সে পালন করে যায়। হ্যাঁ, মানুষের খবর নেয়, কিন্তু তার খবর কেউ রাখে না। এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে। কালো রাত্রির খামে, এটা তোমার লাগিয়ে না, এটি একটু অনুধাবনমূলক প্রশ্ন। তো এখানে যদি আমরা কালো রাত্রির খাম বলি, তার আগে দেখো যে রানারের কাজ খবর পৌঁছে দেওয়া, সেই চিঠিতে প্রেম, আবেগ, স্মৃতি, দুঃখ গাথা থাকে, কিন্তু রানারের জীবনের দুঃখ কথা কোথাও লিপিবদ্ধ হয় না। সে পথে রানার ছুটে চলে, সেই তৃণ শুধু রানারের কষ্ট উপলব্ধি করতে পারে। মূলত কালো রাত্রির খামে রানারের দুঃখ কথা পড়ে গেছে। সেই কালো রাত্রির খাম কেউ আর খুলবে না, অর্থাৎ রানারের দুঃখ কেউ কখনো বুঝবে না। এটিকে যদি আরো ন্যারেটিভ করা যায়, বর্ণনামূলক করা যায়, তাহলে আমরা বলি যে রাত্রি হলো মানুষের জীবনে বিশ্রামের সময়, প্রিয়জনকে সঙ্গ দেওয়ার সময়। কিন্তু রানারের কাজটা হচ্ছে পিঠে বোঝা নিয়ে, চিঠিপত্র, টাকা পয়সা নিয়ে, লন্ঠন হাতে নিয়ে ছুটতে হয়, এবং অনেক ভয় থাকে। তো এগুলোর মধ্যে রানার কাজ করে বেড়ায়। এখন কালো রাত্রির খাম মধ্যে কি দেখো, খামের মধ্যে চিঠি পত্র বন্ধ থাকে, কেউ তা দেখতে পায় না। কবি রাত্রিকে এখানে বন্ধ খামের সঙ্গে তুলনা করেছেন। আবার বলি, কবি রাত্রিকে কি বন্ধ যে খাম তার সঙ্গে তুলনা করেছেন। বন্ধ খাম থাকলে কিন্তু আমরা দেখতে পাই না কে কি লিখেছে। অর্থাৎ রাতের অন্ধকারে অনেক কিছু যেমন ঢেকে যায়, চিঠির কথা যেমন বন্ধ খামে ঢাকা থাকে, মানুষের দুঃখ বেদনার অনেক ঘটনাই তেমনি রাতের অন্ধকারে ঢাকা পড়ে। এমন শব্দ মানে প্রয়োগ করছে কবি। এগুলো শব্দ প্রয়োগ করলে কবিতাটা আরো ব্যঞ্জনা লাভ করে। তো এই জন্য বলা হয়েছে কালো রাত্রির খামে। কালো রাত্রির খাম কথাটা অনেকে বোঝো না তোমরা, অর্থাৎ যে তার কথা এরকম, কালো খাম যেমন বন্ধ থাকে, তার কথা এরকম কেউ বুঝতে পারে না, বুঝতে চায় না অনেকে। হ্যাঁ, এই জন্য বলছে কালো রাত্রির খামে। দরদে তাহার চোখ কাঁপে মিটি মিটি। হ্যাঁ, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। এখানে চমৎকার একটা কথা লিখে নিতে পারো, দরদে তাহার চোখ কাঁপে মিটি মিটি, মানে রানারের প্রতি যে সহমর্মিতা প্রকাশ পেয়েছে। ভোরের আকাশ, দেখো একটু আগে বললাম লতা পাতা, তৃণ, এগুলোর সঙ্গে তুলনা করছে। ভোরের আকাশ সে বুঝতে পারে, সহানুভূতির চিঠি পাঠাবে। রানার কি হবে বোঝা বয়ে, এই বোঝা বয়ে তার কি হবে, এত কষ্ট করছে, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে। হ্যাঁ, এখানে দেখো যে তার যে এত ক্ষুধা, তার মনে সে কিন্তু খেতে পারে না ঠিক মতো। হ্যাঁ, তার এত কষ্ট করে তার জীবনের উন্নয়ন হচ্ছে না। কবি কিন্তু এখানেই কথাগুলো বলেছেন, এই দুঃখের অবসান কবে হবে। রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে দুঃখের কাল। কাল মনেও সময়। তো এখানে এই যে তার কষ্টের কথাটা বলা হয়েছে, হ্যাঁ, যে রানারের যে কর্তব্যনিষ্ঠ, দায়িত্ব পরায়ণতা, সবকিছু নিষ্ঠার সঙ্গে সে পালন করে, কিন্তু তারপরে তার ক্লান্তি, ক্ষুধা। ওই জন্য বলা হয়েছে যে রানার, মানে তার এই বোঝা বয়ে কি হবে, যদি একটা আমি ভালো কাজ করে যদি একটা অ্যাওয়ার্ড না পেলাম, একটা মূল্যায়ন করা না হলো। অর্থাৎ ওই তখনকার সময় এরকম তাদের দিন মজুর বা শ্রমিক যারা ছিল স্বল্প আয়, তাদের অবস্থা খুবই খারাপ ছিল। তো আকাশ হয়েছে লাল, লাল হয়েছে। এখন এই যে আলোর যখন স্পর্শ হবে, তখন এই দুঃখের কাল, অর্থাৎ প্রভাত যত, রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে। তো এক সময় সূর্য উঠবে, সূর্য উঠলে তার জন্য কি, আসলে কবি এখানে বলা হয়েছে তার জীবনের, তার পরিবর্তন হবে। এখানে বলা আছে ভোরের আকাশ যেন শীতল স্নিগ্ধ বাতাসের মাধ্যমে রানারকে সহানুভূতি বার্তা দেখায়। ভোরের আলোর স্পর্শে
একদিন রানারের সেই কষ্ট যাত্রা শেষ হয়ে যাবে বলে কবি মনে করে। কবিও সেই দিনের অপেক্ষায় থাকবেন যে কবে এই দিনটি সুদিন আসবে। রানার গ্রামের রানার, আসলে বারবার বলা হয়েছে আসলে শহরে এরকম না, গ্রামের পথ যেমন এরকম মৃত পথ, গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনা। এখানে নতুন খবর আনার চমৎকার একটি কথা, যে রানার তো সবসময় নতুন খবর আনার বলতে এখানে কবি কিন্তু এই কথা বলেনি। নতুন খবর বলতে এখানে তার জীবনের পরিবর্তন, আবার নতুন প্রতিদিনও সে বিভিন্ন খবর আনায়ন করে। তারপরে খেয়াল করো যে শপথের চিঠি নিয়ে চলো আজ, ভীরুতা পিছনে ফেলে, তার ভয়, কষ্ট। এখানে তোমরা লিখে নাও, শপথের চিঠি ওখানে লেখো যে নতুন দিনের আহ্বানের কথা উল্লেখ করা হয়েছে। নতুন দিনের আহ্বান মানে আহ্বান উচ্চারণটা। এখানে পৌঁছে যাবে নতুন খবর অগ্রগতির মেলে, এটা অনেকে তোমরা বোঝো না। তো এখানে খেয়াল করো যে নতুন খবর কি। নতুন খবর হচ্ছে এখানে আসলে পাঠকের কাছে নতুন চিঠি এটা বলা হয়নি, বলা হয়েছে যে সামাজিক ও বঞ্চনার যে যারা শিকার, এই দরিদ্র শিকার, তাদের একদিন দুঃখ অবসান হবে। মানে সামাজিক ও বঞ্চনার যারা শিকার, শোষণ শাসনের শিকার, তাদের একদিন এই অবসান হোক, এই নতুন খবর, এই কথাটা বলা হয়েছে, তাদের কষ্টের দিন। তো পৌঁছে দেয় নতুন খবর অগ্রগতির মেলে। এই যে ডাক আসবে, ওই ডাক মানে ডাকের গাড়িকে বলে মেল, অগ্রগতি বলে ডাক বহনকারী গাড়িকে বলা হয়েছে অগ্রগতি। তো মেল মানে ডাকের গাড়ি, এই অর্থাৎ তাদের এই যে নতুন খবরটা, শোষণ বঞ্চনার যে অবসান হবে, এই খবরটা অগ্রগতির মেলে পাঠানো। দেখো মেল শব্দের অর্থ ডাকের গাড়ি। দুর্দম রানার অগ্রগতির বার্তা পৌঁছে দেবে ভীরুতাকে পিছনে ফেলে, স্বপ্নচারী হোক আগামীর প্রত্যাশায়। তাদের যে নতুন দিনের প্রত্যাশা, শুভ সময়ের কথা এখানে তুলে ধরা হয়েছে। আগের কথাগুলো তোমরা পড়বে, যে বাধা বিপত্তি অতিক্রম করে যে তারা নিয়ে যায়। দেখো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা খেয়াল করো যে দেখা দেবে বুঝি প্রভাত এখনই, রানার যে ছুটে চলেছে বলছে দেখা দেবে বুঝি প্রভাত এখনই, নেই দেরি আর, ছুটে চলো দুর্দম হে রানার। তাহলে খেয়াল করো যে দেখা দেবে বুঝি প্রভাত এখনই, এখানে প্রভাত বলতে দুইটা অর্থ। এখানে মূলত কবি এখানে বোঝাতে চেয়েছেন খুব তাড়াতাড়ি তাদের এই অবসান হবে বঞ্চনা, লাঞ্ছনা, শোষণের। তো এখানে আবার অন্য অর্থে দেখা গেল প্রভাত হলেই তো তার সময় পার হয়ে যাবে, কারণ ডাকের গাড়ি অপেক্ষা করছে নির্দিষ্ট সময়, অর্থাৎ ভোর হওয়ার আগেই, অর্থাৎ সূর্য ওঠার আগেই। এখানে দেরি নেই, ছুটে চলো আরো বেগে দুর্দম হে রানার। দুর্দম অর্থ যাকে দমন করা বা প্রতিরোধ করা যায় না। রানার ছুটছে তো ছুটছেই, তার চলা কখনোই শেষ না হলেও একদিন নতুন সূর্য উঠবে, অর্থাৎ রানারদের দুঃখের অবসান হবে। তোমরা কথাগুলো দেখে নাও। তো অপেক্ষার কাল অবসান হবে, সুসময় আসবে, আরো বেগে ছুটে চলে রানা সেই সময়কে সামনে নিয়ে আসবে। এটা কবি সহ আমাদের সকলের প্রত্যাশা। তখন জয় হবে কিসের? সাম্যের জয় হবে, মানবতার, অসাম্প্রদায়িকতার। এখানে সবকিছু মিলেই রানারের যে পরিসমাপ্তি আমরা দেখলাম। তো এখানে রানার এর প্রতি কবি যে প্রতিবাদের সাহস দিয়েছেন, এটা আমরা নতুন কিছু কথা জেনে নাও। এবং সমস্ত ভীরুতা পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়ে কবি বলেছেন যে এখন নতুন শপথের খবর আনার সময় হয়েছে। আসলে এই খবরটা হচ্ছে এই মুক্তির খবর, শোষণ বঞ্চনার অবসানের খবর, অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠার খবর। মেল গাড়িতে যেমন দ্রুত খবর পৌঁছায়, জানো, দ্রুত, আসলে মেল গাড়ি বলা হচ্ছে দ্রুত পৌঁছায়। কবি স্পষ্টই বুঝতে পারছেন প্রভাতের আর দেরি নেই, সূর্য উঠলেই যেমন আলোয় ঝলমল করে উঠবে, ঠিক রানারদেরও সেই জীবনটাও সুন্দর হয়ে উঠবে, সর্বহারাদের জীবন হয়ে উঠবে আনন্দে ভরপুর। যারা শ্রমিক বা স্বল্প আয়ের, তাদের কথা বলা হয়েছে। ওই জন্য শুভ শক্তির প্রতীক হিসাবে রানারকে এখানে উপস্থাপন করা হয়েছে। তো এখানে খুব দ্রুত সে খবর ঘরে ঘরে পৌঁছে দিতে, তখন রানারের গতি যেন হয়ে ওঠে আরো দুর্দম, আরো দুর্বার। এই গতিকে
কোনোভাবেই অবসান ঘটানো যায় না। তো প্রিয় শিক্ষার্থী, এই 2 পর্বে তোমাদের শেষ করলাম রানার কবিতা। তোমাদের কিছু সাইড নোট দেওয়া আছে, ব্যাখ্যা, এটাও দেখবে, এবং আমি মুখ দিয়ে তোমাদের বললাম। তো এরকম রানারের মতো আরো অনেক কবিতা আছে, গদ্য আছে, আমি আলোচনা করব। তো ব্যাকরণ ক্লাস নিয়ে হাজির হব, সমস্যা নেই। তোমাদের বিভিন্ন ক্লাস দেওয়া হয়েছে নবম দশম শ্রেণীর। তো আশা করি তোমাদের যে রানার কবিতার যে প্রশ্ন, হ্যাঁ, তোমাদের যে বোঝার বিষয়গুলো আমি কিছু